হ্যালো বিয়ন। ওয়ালাইকুম আসসালাম আব্দুল শাকুর। হ্যাঁ, আচ্ছা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর তোমাদের সাথে ক্লাসে দেখা। তো আজকে কিন্তু আমাদের ফেসবুক এবং ওয়েব অ্যাপ দুই জায়গা থেকেই লাইভ হচ্ছে। সো তোমরা যারা ওয়েব অ্যাপে আছো আমার সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, এবং যারা ফেসবুকে আছো তোমরা ক্লিয়ারভাবে সব কিছু শুনতে পাচ্ছ কিনা আপুকে একটু কমেন্ট করে জানাবে। দেন আমরা আমাদের ক্লাসটা শুরু করব। আজকে আমরা একটা গল্প নিয়ে আলোচনা করব। খুবই লাইফ লেসনমূলক একটা গল্প বলা যেতে পারে, এবং খুব মজার সাথে আমরা গল্পটা পড়বো। আর এটা কিন্তু তোমাদের ফুল সিলেবাসে আছে, যেটা 26 ব্যাচের ভাই আপুদের ছিল না। সো আমি অনেক বছর পর এটা পড়াচ্ছি, সেই আই থিঙ্ক 22 সালের পর, হচ্ছে 22-23 সালের পর এই প্রথম তোমাদেরকে পড়াচ্ছি। ঠিক আছে, মানে তখনকার সময় এটা ফুল সিলেবাসে ছিল, আবার অনেক বছর পর এসে তোমরা পাইলাম। তো মারুফা, ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু জানাবা যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের? তোমাদেরকে কিন্তু ভালো করে পড়তে হবে, হ্যাঁ, কারণ এসএসসি পরীক্ষায় যা অবস্থা দেখলাম, যে বহুপদীমূলক এমসিকিউগুলো শুধু ঢাকা বোর্ড ছাড়া যেই পরিমাণ কঠিন করছে বাকি বোর্ডগুলোতে, আল্লাহ জানে তোমাদের এইচএসসির প্রশ্ন যে কি করবে। আমি শুধু সেটার উপর মানে আমি খুবই চিন্তিত বলা যাইতে পারে। 26 ব্যাচকে নিয়ে তাও এত চিন্তা নাই, তাও মোটামুটি ওরা পার করে যাবে আশা করি। আমি পড়িয়েছি ওদেরকে খুব ভালোভাবে, আমার ব্যাচের যারা, আমি মূলত তোমাদের কথা চিন্তা করতেছে। বাট তোমাদের ফুল সিলেবাস, অনেক টপিক, বিশ্বাস করো প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে হিউজ পরিমাণ টপিক। সো তোমাদেরকে কিন্তু এখন থেকে ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? ওকে, আমি আলহামদুলিল্লাহ তোমাদের সবাই দয়ায় ভালো আছি। আজকে ক্লাসে উপস্থিতি অনেক বেশি মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, ওয়েবেও কিন্তু আমাদের শিক্ষার্থীরা অনেকেই প্রেজেন্ট আছে। তো আজকে আমরা নেকলেস গল্পটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা অনুবাদ করা হয়েছে। ঠিক আছে, কি করা হয়েছে? অনুবাদ করা হয়েছে। কে অনুবাদ করেছেন? এটা অনুবাদ করেছেন পূর্ণেন্দু দস্তিদার। ঠিক আছে, উনি একজন লেখক, উনি হচ্ছে এই গল্পটাকে অনুবাদ করেছে। আর এই গল্পটার যে মূল লেখক তার নাম কি? গি দা মোপাসা। ঠিক আছে, তার নাম হচ্ছে গি দা মোপাসা। তিনি হচ্ছে ফরাসি একজন বলা যেতে পারে নাগরিক, তিনি ফ্রান্সের আর কি নাগরিক। তো সেখানে তার লেখা, গি দা মোপাসার লেখা এই যে নেকলেস গল্পটা, সেটাকে হচ্ছে বাংলায় অনুবাদ করেছে কে? পূর্ণেন্দু দস্তিদার। যদি বলা হয় তাকে মূল লেখককে, তাহলে গিদা মোপাসা। আর যদি বলা হয় অনুবাদককে, অনুবাদটাই অনেক সময় বলা হয়ে থাকে যে নেকলেসের অনুবাদককে, তখন অনেকে আমরা কনফিউজড হয়ে যাই যার এই অনুবাদকটা যে কে ছিল। অনুবাদক হচ্ছে পূর্ণেন্দু দস্তিদার। ওকে, আচ্ছা। তো আমি এই গল্পটা শুরু করার আগে তোমাদেরকে ছোট্ট করে একটা মূল কথা বা এটার যে ভাবার্থটা, এটা একটু বলে নিই। আমরা আমাদের জীবনে অনেক সময় আমরা সবাই কিন্তু একই পরিস্থিতিতে জন্মগ্রহণ করি না। আমি মিডল ক্লাস ফ্যামিলির একটা মেয়ে, অনেকে আছে যারা নিম্নবিত্ত পরিবারে, তারপরে উচ্চবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তারপর উচ্চবিত্ত, এরকম হয়, তাই না? তো আমাদেরকে স্রষ্টা এক এক পরিবারে এক একজনকে কি দিয়েছেন? জন্মদান করেছেন, তাই না? আমরা সবাই তো জন্মগতভাবে কিন্তু ধনী থাকি না। তো আমরা যে পরিস্থিতিতে থাকি না কেন, আমরা সেই পরিস্থিতির সাথে সবসময় মানিয়ে নেওয়ার চেষ্টা করি, এবং এটাই কিন্তু যুগ যুগ ধরে হয়ে আসতেছে। কিন্তু দেখবা কিছু মানুষ থাকে, তারা তাদের যে পজিশনটা সেটা নিয়ে তারা সন্তুষ্ট থাকে না, বা তার থেকে ভালো কিছু করার তাদের কোনো আগ্রহ থাকে না। তারা শুধু নিজেকে দোষারোপ করতে থাকে, কেন এই ফ্যামিলিতে জন্মগ্রহণ করলাম আমি, আমার কেন একটা ধনী ফ্যামিলিতে জন্ম হইলো না, তাহলে তো আমার এত কষ্ট করা লাগতো না। তো এটা করলে কিন্তু সৃষ্টিকর্তা অনেক বেশি অসন্তুষ্ট হন, কারণ সে তোমাকে হয়তো পরীক্ষা করার জন্য এরকম একটা পরিবারে তোমাকে জন্মদান করেছেন, তাই না? কিন্তু তারপরেও আমাদের যেই জিনিসটা হয় অনেক সময়, যে কেন আমার বাপ মা গরিব, তারা কেন বড় লোক হইলো না? হ্যাঁ, তারা বড় লোক হইলো তো আমার এত কষ্ট করা লাগতো না, আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তাম, প্রাইভেট কলেজে পড়তাম, আমার বাসায় এসে 4-5টা টিউটর থাকতো, তারা আমাকে পড়াই যেত। এরকম কিন্তু হয় আমাদের মাঝে মাঝে, এরকম মনে হয়, তাই আমারও মনে হয়েছে একটা সময়। তো তোমাদের আই থিঙ্ক এটার চেয়ে বাইরের চিন্তা ভাবনা না। তো এই জায়গাটা, এই চিন্তাটুকু এতটুকু পর্যন্ত ঠিক
ঠিক আছে, কিন্তু যখন তুমি তোমার অবস্থানের চেয়ে বেশি কিছু, এমন বেশি এক্সপেকটেশন রেখে ফেলো যেটা একসময় তোমাকে বিপদের সম্মুখীন করতে পারে বা তোমাকে বিপদে ফেলে দিতে পারে, তোমার লোভ, তোমার লালসা একটা সময় তোমাকে চরম পর্যায়ে নিয়ে চলে যেতে পারে, যেটা হচ্ছে তোমার জন্য হয়তো ক্ষতি করছিল কিন্তু তুমি বুঝো নাই। তো এই জিনিসটা রিয়েলাইজেশন আনার জন্যই আসলে আমাদের এই গল্পটা লেখা, যে নেকলেস। এই গল্পের মধ্যে আমরা দেখব একটা দম্পতি, সে হচ্ছে এখানে মাদাম এবং হচ্ছে মসিয়ে নামে তারা পরিচিত হয়েছে। তো মাদাম এবং মসিয়ে, তোমরা জানো অনেকেই যে যারা ফ্রান্সের নাগরিক তাদের সেখানে নারীদেরকে হচ্ছে মাদাম বলা হয় সম্মান করার জন্য। আমরা যেরকম বলি না যে জনাব, জনাবা, হ্যাঁ জনাব উমক, জনাবা তুমক এরকম বলি, তো তারা হচ্ছে সম্মান প্রদর্শনের জন্য বলা হয় মাদাম উমক, তারপর হচ্ছে মসিয়ে অমুক, ঠিক আছে। তো এখানে মাদাম লুইসেল নামে একজন নারী আছে, যিনি অত্যন্ত সুন্দরী। তো সে, তার সবসময় একটা আফসোস ছিল ফেরত দিবে, সে বাকি জীবন একটা অন্য একটা নেকলেস কিনে এনে সেটা ডায়মন্ডের, রিয়েল ডায়মন্ডের কিনে এনে সে ফেরত দেয় ঠিকই, কিন্তু সে তার বাকিটা জীবন কাজ করতে 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 ওই যে ঋণটা পরিশোধ করতে করতে তার জীবন পার হয়ে যায়। তো এখানে আসলে বোঝানো হয়েছে যে অতিরিক্ত লোভ, লালসা, আড়ম্বর জীবনযাপন করার যে চিন্তা ভাবনা আমাদের, এটা একসময় আমাদেরকে বড় বিপদের মুখে ফেলে দিতে পারে। আমরা যে যে অবস্থানে থাকি না কেন সেই অবস্থান নিয়ে সবসময় সন্তুষ্ট থাকার চেষ্টা করব এবং নিজের পরিশ্রমে সেই পজিশন থেকে ভালো পজিশনে যাওয়ার চেষ্টা করব। এটাই হচ্ছে আমাদের এই গল্পটার মূল লেসন। অ্যান্ড এই গল্পটা যদি পড়ো, অধিকাংশ মেয়েরা আসলে রিয়েলাইজ করতে পারবা, এটা আমাদের মেয়েদের মধ্যে বেশি হয়। দেখবা, আমি একটা সত্যি কথা বলি, হয়তো তোমরা অনেকে আমাকে বলবা যে আপু ছেলেদের হয়ে কথা বলতেছেন, বাট এটা ট্রু যে ছেলেদের লাইফে না এত এক্সপেকটেশন থাকে না, খুব কম, যে শুধু মা বাবাকে একটু দেখবে, একটা ভালো চাকরি হইলে হইলো, আর একটা বউ থাকবে, বাচ্চা কাচ্চা থাকবে, এই নিয়ে তাদের জীবন। কিন্তু মেয়েদের এক্সপেকটেশনটা অনেক বেশি থাকে। যেহেতু আমি মেয়ে, সো আমি এটা ফিল করি যে আমাদের এটা লাগবে, ওটা লাগবে, এর সাথে কম্পেয়ার করতে হবে, ওর সাথে কম্পেয়ার করতে হবে, আমার জামাইয়ের কেন ভালো কিছু নাই, ওর জামাই তো ওর জন্য বেশি করতেছে, আমার ফ্যামিলিতে এটা কেন নাই, ওর বাপ মার তো ওর জন্য করতেছে। এই জিনিসগুলো আমাদের মেয়েদের মধ্যে ন্যাচারালি চলে আসে, কারণ স্রষ্টা আমাদেরকে এইভাবেই সৃষ্টি করেছেন। কারণ বলা হয়ে থাকে মেয়েরা নাকি স্বর্গে, কি মেয়েদেরকে যখন সৃষ্টি করানো হয় তারা নাকি জান্নাত থেকেই আসে, ওকে, স্বর্গে তাদেরকে বানানো হয়ে থাকে। তো এই জন্য হয়তো আমাদের চাওয়া পাওয়াটা একটু বেশি থাকে। বাট এই জায়গায় মেয়েদের জন্য বড় একটা লেসন, যে তুমি যেই পজিশনেই থাকো না কেন, তুমি সেটা থেকে ভালো কিছু করার জন্য পরিশ্রম করতে পারো, কিন্তু সবসময় লাক্সারিয়াস লাইফ, লাক্সারিয়াস সব কিছুর জন্য তুমি যদি কোনো বিপদ বেছে নাও, কোনো খারাপ পথ বেছে নাও, সেটা তোমাকে একটা সময় নিয়ে গিয়ে কি তোমাকে চরম বিপদের সম্মুখীন করতে পারে। এটা হচ্ছে আমাদের লাইফ লেসন। তারপরে এখন চলো আমরা আমাদের মূল গল্পটা শুরু করি। হ্যাঁ মেয়েরা কিন্তু আবার রাগ করো না, হ্যাঁ এই যে হাহা দিচ্ছে কে রে, এই হাহাগুলো কে দিচ্ছে, এই কি দুষ্টু পোলাপান, একটু মেয়েদেরকে পিঞ্চ মেরে কথা বলেছে আর ওদের পক্ষ নিয়ে কথা বলেছে, দেখো সব কটা হাহা দিতেছে, মার যে দিব একটা। আচ্ছা চলো আমরা আমাদের গল্পটা শুরু করে ফেলি, তাই না? আচ্ছা ওয়েবে একটা কমেন্ট আসছে, আমি একটু দেখে আসি। ফেসবুক গ্রুপে তোমাকে অ্যাড করা হয়নি এখনো? আহিনজিতা সাহা, ওকে ওকে ঠিক আছে, আমি আহিনজিতা, আমি হচ্ছে তোমাকে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব আজকের মধ্যে ইনশাল্লাহ। ওকে, তো চলো আমরা একটু লেখক পরিচিতি, পাঠ পরিচিতি পড়ে দেন হচ্ছে, পাঠ পরিচিতি আই থিঙ্ক পড়ার দরকার নেই, পাঠ পরিচিতিতে তেমন কিছু বলা হয়নি, লেখক পরিচিতিটা পড়েই আমরা আমাদের মূল গল্পে চলে যাব। তো দেখো, প্রথমত আমরা মূল যে লেখক গিদা মোপাসা সম্পর্কে জানবো। গিদা মোপাসা হচ্ছে 1850 খ্রিস্টাব্দে 5ই আগস্ট ফ্রান্সের নরমান্ডি শহরে জন্মগ্রহণ করেন। তোমরা একটা কথা মনে রাখবা, তোমাদের জন্য লেখক পরিচিতির এই জন্মসাল মৃত্যুসাল নিয়ে একটা অনেক বড় একটা ভয় থাকে যে আপু এত কবি লেখকের জন্মসাল মৃত্যুসাল কেমনে মনে রাখবো। তো তোমরা এবারে যে এসএসসি পরীক্ষা হয়েছে তোমরা দেখতে পারো যে কোনো জায়গায় কোনো বোর্ডে একটা লেখকের জন্ম মৃত্যু সাল কিন্তু তারা দেয় নাই, কারণ দেখা যায় অনেক অ্যানালিটিক্যাল কোশ্চেন তারা করেছে। সো সেই জায়গা থেকে তোমরা জাস্ট রিডিং পড়ে নিবা, মনে থাকলে তো থাকলো, বাট এত লেখক পরিচিতির জন্ম মৃত্যু সাল মনে করতে গিয়ে বা মূল পড়াটা ভুলে যাইও না। সো এটা জাস্ট পড়ার জন্য পড়ে রাখো। গিদা মোপাসা 1850 খ্রিস্টাব্দের 5ই আগস্ট ফ্রান্সের কোথায় জন্মগ্রহণ করেছেন এটা একটু মনে রাখবা, যে নরমান্ডি শহরে তিনি জন্মগ্রহণ করেছেন। তার পুরো নামটা, এটা একটু ইম্পর্টেন্ট, ক নাম্বার প্রশ্নের জন্য, সবাই একটু দাগিয়ে ফেলি আমরা।
সবাই যার যে বই আছে আমরা একটু বইয়ের মধ্যে দাগিয়ে ফেলি। এই যে তার পুরো নামটা হচ্ছে হেনরি রেনরি আলবার্ট গি দা মুপাসান্ট। একটু বানানটা আমরা খেয়াল করব। চলে আসে অনেক সময় পরীক্ষায় যে গিদা মুপাসার আসল নাম কি, এটা এমসিকিউ চলে আসতে পারে। অনেক সময় হচ্ছে এমসিকিউ প্লাস হচ্ছে তোমার ক নাম্বার প্রশ্নতেও দিয়ে দেয় যে গিদা মুপাসার ফুল নেম হচ্ছে হেনরি। এই যে একটু এই যে দেখছো এখানে যে তোমার ইয়েগুলো দেওয়া আছে, স্পেসগুলো দেওয়া আছে, প্রত্যেকটা জিনিস হেনরি রেনরি আলবার্ট গি দা মুপাসা, কোনটা ক্যাপিটাল লেটার কোনটা স্মল লেটার কোনটার মধ্যে স্পেস দিয়েছে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা, কারণ এমসিকিউতে একটু উল্টা পাল্টা করে দেয় আর কি। তো তারপর দেখো তার পিতার নাম হচ্ছে গুস্তাভ দা মুপাসা, মায়ের নাম হচ্ছে লরা লি পয়টেভিন। 1867 খ্রিস্টাব্দে মুপাসা একটি নিম্ন মাধ্যমিক স্কুলে ভর্তি হন। সেখানে বিখ্যাত উপন্যাসিক গুস্তাভ ফ্লবেয়ারের সঙ্গে দেখা হয়। এখান থেকে পরীক্ষা একটা এমসিকিউ চলে আসে যে বিখ্যাত লেখক গুস্তাভ ফ্লবেয়ারের সাথে তার কখন দেখা হয়েছিল। তো এই যে বিখ্যাত উপন্যাসিক, ওকে এটা মনে রাখবা, লেখক না উপন্যাসিক মুস্তাফ ফ্লবেয়ারের সঙ্গে তার পরিচয় ঘটে যখন সে কোথায় ছিল, একটা নিম্ন মাধ্যমিক স্কুলে পড়ে সেখানে। পারিবারিক বন্ধু গুস্তাভ ফ্লবেয়ার মুপাসার সাহিত্য জীবনে অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হন। তাহলে এই যে গুস্তাভ ফ্লবেয়ার সে কি ছিল, সে হচ্ছে আমাদের গিদা মুপাসার একটা পারিবারিক বন্ধু হয়ে যায়। কি হয়ে যায়? পারিবারিক বন্ধু। যদি বলা হয়ে থাকে গুস্তাভ ফ্লবেয়ার কে ছিলেন, তখন তুমি উত্তর করবা গিদা মুপাসার পারিবারিক বন্ধু, বা গিদা মুপাসার পারিবারিক বন্ধু কে ছিলেন, গুস্তাভ ফ্লবেয়ার। আমি কিন্তু এখান থেকে প্রচুর এমসিকিউ প্রশ্ন তোমাদের কিভাবে হয় সেগুলো পড়িয়ে দিচ্ছি। ফ্লবেয়ার মুপাসার সাহিত্য জীবনে একজন অভিভাবকের ভূমিকা পালন করেন। প্রশ্ন আসতে পারে যে গিদা মুপাসার সাহিত্য জীবনে অভিভাবকের ভূমিকা কে পালন করেছিলেন, তাহলে মনে রাখতে হবে গুস্তাভ ফ্লবেয়ার। এটা একটু ইম্পর্টেন্ট, আমি এটাকে হাইলাইট করে দিচ্ছি। এই যে গুস্তাভ ফ্লবেয়ারটা একটু আমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপরে চলে যাই, দেখো কি বলছে, এই মহান লেখক, এটা আবার কি হয়ে গেল যে আমার সাথে লেগে, আচ্ছা, এই মহান লেখকের নির্দেশনা ও সহযোগিতায় তিনি সাংবাদিকতা ও সাহিত্যের জগতে প্রবেশ করেন। ফ্লবেয়ারের বাসায় মোপাসার পরিচয় ঘটে এমিল জোলা ও ইভান তোর্গনেভ সহ অনেক বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে। আরেকটা ইম্পর্টেন্ট দেখো কাব্যচর্চা দিয়ে তার সাহিত্য জীবন শুরু হলেও মূলত গল্পকার হিসেবে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও আদর্শগত কোনো বিশ্বাসে বিন্দুমাত্র প্রভাবিত না হয়ে তিনি তার সাহিত্য চর্চার জগৎ তৈরি করেন। তার বস্তুনিষ্ঠা ও নিরপেক্ষতার তুলনা বিশ্ব সাহিত্যের ইতিহাসে খুব বেশি লক্ষ্য করা যায় না। তো বস্তুনিষ্ঠা ও নিরপেক্ষতার তুলনা, অর্থাৎ তিনি মানে বস্তুনিষ্ঠ চিন্তা ভাবনাটা বেশি একটা করতেন না, তার মানে সাহিত্যের মধ্যে এত একটা বেশি দেখা যায় না। অসাধারণ সংযম এবং বিস্ময়কর জীবনবোধ তার রচনাকে তাৎপর্য করেছে। এইটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। গিদা মুপাসার লেখার মধ্যে আমরা কোন জিনিসটা তার লেখাকে অনেক বেশি তাৎপর্যপূর্ণ করে তুলেছিল, সেটা হচ্ছে তার অসাধারণ সংযম এবং তার বিস্ময়কর জীবনবোধ। তার অসাধারণ সংযম এবং তার বিস্ময়কর কি বলতো জীবনবোধ। ওকে, তারপর দেখো গিদা মুপাসা 1893 খ্রিস্টাব্দের 6 জুলাই মৃত্যুবরণ করেন। এখন এই জায়গা থেকে বুঝতে পারছো কোন কোন জায়গাটা তোমার জন্য ইম্পর্টেন্ট বলো তো, তাহলে এটা মনে রাখবা। গিদা মুপাসার ফুল নেমটা কি ছিল, তারপরে হচ্ছে পারিবারিক বন্ধুর নাম কি ছিল, এবং গুস্তাভ ফ্লবেয়ারের বাসায় যাওয়ার পর তার কার কার সাথে পরিচয় ঘটেছিল। এদের নাম এরকম কারণ তারা ফ্রান্সের নাগরিক, তারা কিন্তু বাংলাদেশের না। ওকে, তারা বাংলাদেশি নয়, এই জন্য তাদের নামগুলো একটু অন্যরকম, ঠিক আছে। আর তার হচ্ছে গুস্তাভ ফ্লবেয়ার যখন গুস্তাভ ফ্লবেয়ারের বাড়িতে যায় তখন এমিল জোলা এবং ইভান তুর্গনেভের সাথে তার দেখা হয়েছিল। আর এই জায়গায় তার যে লেখনী ছিল সেটার যে তাৎপর্যতা, সেটা কখন মানে সবচেয়ে বেশি সুন্দর করেছে কোন জিনিসটা, সেটা হচ্ছে তার অসাধারণ সংযম এবং বিস্ময়কর জীবনবোধ। এই দুইটা জিনিস মনে রাখবা। অন্য গল্পগুলোতে আমরা একজনের আসলে লেখক পরিচিতি মনে রাখি, বাট এখানে আমাদের দুজনের লেখক পরিচিতি মনে রাখতে হবে। তো এখানে অনুবাদক যিনি অনুবাদ করছে তাকে দেখো,
তিনি হচ্ছেন পূর্ণেন্দু দস্তিদার। তো সে আবার চট্টগ্রামের পটিয়ার নাগরিক। তো চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে তিনি 1909 খ্রিস্টাব্দের 20 জুন জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে লেখক এবং হচ্ছে রাজনীতিবিদ। তার পিতা চন্দ্রকুমার দস্তিদার, মাতা কুমুদিনী দস্তিদার। ওকে, তিনি মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বে পরিচালিত চট্টগ্রাম যুব বিদ্রোহে অংশ নেওয়ার কারাবরণ করেন। তো এই যে দেখো, কোন কবি বা কোন লেখক হচ্ছে মাস্টার দা সূর্য সেনের যে সংগঠন ছিল সেখানে যোগদান করার জন্য তোমার কি জেল খাটছে, সেটা হচ্ছে এই যে পূর্ণেন্দু দস্তিদার। এটা মনে রাখবা। তো যদি বলা হয় থাকে মাস্টার দা সূর্য সেনের সাথে নিচের কোন লেখকের সম্পর্ক রয়েছে, বা মাস্টার দা সূর্য সেনের নামের সাথে মানে তার কাজের সাথে কার সংযোগ ছিল বা কার পরিচয় ছিল, এরকম যদি থাকে তখন তুমি কিন্তু এই মাস্টার দা সূর্য সেনের নামটা আসলেই তোমাকে কিন্তু লিখতে হবে এই যে আমাদের পূর্ণেন্দু দস্তিদারের কথা। অর্থাৎ তার এই মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বে যে পরিচালিত হয়েছিল চট্টগ্রাম যুব বিদ্রোহ, এই যে চট্টগ্রাম যুব বিদ্রোহতে অংশগ্রহণ করার কারণে কিন্তু তিনি কি করেছিলেন বলতো? হ্যাঁ, তো হচ্ছে এখন কিছু করার, নামগুলো মনে থাকবে, তোমরা আমারটা বেশি করে শোনার চেষ্টা করবা। তোমাদের ব্রেন কিন্তু এখন অনেক ভালো, অর্থাৎ যখন তোমরা যেটা শুনবা সেটা কিন্তু তোমাদের বেশি মনে থাকে নিজে পড়ার চেয়ে। তো আমি যখন বারবার জিনিসটা রিপিট করতেছি তোমরা দেখবা তোমাদের অজান্তেই এটা মাথার মধ্যে ঢুকে যাচ্ছে। সো এটা নিয়ে প্যারা নেওয়ার কিচ্ছু নাই। ওকে, তারপরে দেখো, পেশাগত জীবনে তিনি ছিলেন আইনজীবী, সমাজ ভাবুক, লেখক হিসেবে খ্যাতি ছিল তার। প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কবিয়াল, রমেশ শীল, স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম, বীর কন্যা প্রীতিলতা। এছাড়াও তার অনুবাদ গ্রন্থের মধ্যে রয়েছে শেখবের গল্প, মুপাস্সার গল্প। আনার জন্য অনেকদিন ধরে কাজ করতেছিলাম। সো এই মাত্র এটা লঞ্চ হয়েছে। সো এটার জন্য আমি আলহামদুলিল্লাহ পড়লাম মাত্র একদম সীমিত টাকায়, হয়তো 200 টাকায়। হ্যাঁ, 100 টাকা 200 টাকা তো আইসক্রিম খাইতেই চলে যায়। সো তোমাদেরকে পুরো টেস্ট পেপার, যত বড় বড় কলেজের কোশ্চেন আছে, যত যত কঠিন কঠিন হচ্ছে তোমার বহুপদী এমসিকিউ গুলো আছে যেগুলো অনেক বেশি কনফিউজিং, এই টাইপের এমসিকিউ দিয়ে সিকিউ দিয়ে কিন্তু এই টেস্ট পেপারের কোর্সটা সাজানো হয়েছে। সো এটা আমি পোস্ট দিব। তো তোমরা সবাই কিন্তু, তোমরা যারা আছো এনরোল করে ফেলবা, কারণ 100 টাকা 200 টাকা এটা কোনো ব্যাপার না। তোমরা সবাই এনরোল করে এখন থেকে, যদিও এটা হচ্ছে এখন 26-এর পোলাপান বেশি কিনবে, 27-এর গুলো পরীক্ষার আগে কিনবে, বাট তোমরা একটু তাড়াতাড়ি নিয়ে ফেলবা। কারণ হচ্ছে এখন থেকে যদি পড়ে রাখো তাহলে সব আগায় রাখবা, তোমরা সবচেয়ে বেশি এগিয়ে থাকবা, তাই না? ওকে, ঠিক আছে।
তাহলে চলো, সে ছিল চমৎকার এক সুন্দরী তরুণী। সেটা কে বলতো? সেইটা ছিল মাদাম লুইসেল। তো এই যে মাদাম লুইসেল, সে কেমন ছিল তার সম্পর্কে যে তার রূপের বর্ণনাটা দেওয়া হচ্ছে, এই রূপের বর্ণনা কিন্তু তোমার পরীক্ষায় অনেক সময় দিয়ে দিতে পারে, ঠিক আছে? এই রূপের বর্ণনা, সে ছিল চমৎকার এক সুন্দরী তরুণী, ঠিক আছে? নিয়তির ভুলেই যেন এক কেরানির পরিবারে তার জন্ম। কোথায়? এক কেরানির পরিবারে। হ্যাঁ, 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 ও তো হচ্ছে টেস্ট পেপার সলভেন্ট না, ও হচ্ছে আই থিঙ্ক ও এরকমই, মানে এখানে তো আমরা কম্বাইন অবস্থায় আছে, ও হয়তো আলাদাভাবে আবার একটা করছে আর কি, এরকম কিছু একটা। তোমাদের যারটা ভালো লাগে তোমরা তারটা করবা। এখন তুমি কি এই লাস্ট মোমেন্টে গিয়ে টেস্ট পেপার সলভ করবা, নাকি হচ্ছে যেহেতু একটা কোর্স অলরেডি তোমরা এখানে ফুল করতেছো, তাই না? তো এটা তো ফুল সিলেবাস শেষ, এখন কি তোমরা আবার যদি শর্ট ভাবে রিভিশন করতে চাও তাহলে সেটাতে হচ্ছে তোমরা এনরোল হবা, যেটাতে তোমাদের ভালো লাগে।
আর এটা দিয়েই সে হচ্ছে তার লাইফে সবকিছু গেইন করে ফেলবে। তো দেখো যে কিন্তু তার শ্রেণীর অন্যতম হিসেবে সে ছিল অসুখী, তাদের কোনো জাতি বর্ণ নেই, অর্থাৎ কেরানি ফ্যামিলি মানে কেরানির যে শ্রেণীটা আছে এখানে জাত পাত ভেদাভেদ এগুলো কোনো কিছু কাজ করে না, কারণ জন্মের পর পরিবার থেকেই তারা শ্রী সৌন্দর্য ও মাধুর্য সম্পর্কে সজাগ হয়ে ওঠে। কারণ দেখবা আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েরা আছি, যদি ধরো বাই সেন্স তুমি একটু খাটো হইছো বা তোমার হচ্ছে একটু চেহারার বর্ণটা একটু শ্যামলা হইছে, ছোটবেলা থেকেই তোমাকে এটা শুনতে হবে যে তুই তো খাটো, তোর ভালো করে যদি পড়াশোনা না করিস তাহলে তো তুই ভালো জায়গায় বিয়েও তোর তো বিয়েও দেওয়া যাবে না, আর তুই তো কালো, যতই পড়াশোনা করিস বা ছেলেরা তো সুন্দর মেয়ে চায়। তো এই যে টার্মগুলা এগুলোর সাথে কিন্তু আমাদের সামাজিকভাবে আমাদেরকে পরিচয় করানো হয় ছোটবেলা থেকে। তো এটাই বলতেছে যে কারণ আমরা ছোটবেলা থেকে এই সৌন্দর্য রূপ গুণ এইসব চর্চা করার জন্য অনেক বেশি সচেতন থাকি, কারণ আমাদের এটাই শেখানো হয় যে তোমার সৌন্দর্য নাই মানে তোমার কিচ্ছু নাই। তো বলছে কিন্তু তার শ্রেণীর আচ্ছা পরিবার থেকে এই শ্রী সৌন্দর্য মাধুর্য এগুলো সম্পর্কে আমাদের সবসময় সজাগ থাকতে হইতো, যে একটু সুন্দর হইতে হবে বা হচ্ছে একটু পরিপাটি হইতে হবে, গুছানো হইতে হবে, নাহলে তো আমরা ভালো ফ্যামিলিতে যাইতে পারবো না। সহজাত চাতুর্য, প্রকৃতিগত সুরুচি আর বুদ্ধির নমনীয়তাই হলো তাদের আভিজাত্য। তো বলতেছে যে সহজাত চাতুর্য, সহজাত চাতুর্য বলতে বলতেছে যে সবার সাথে ভালোভাবে আচরণ করে চলা, সবার সাথে মিলেমিশে চলাটা, প্রকৃতিগত সুরুচি মানে সুন্দর রুচির অধিকারী হওয়া, আর বুদ্ধির নমনীয়তা অর্থাৎ তুমি অনেক বেশি তোমাকে বুদ্ধিমান হইতে হবে এবং তোমাকে নমনীয় হইতে হবে। এই জিনিসগুলো হচ্ছে এটাই আমাদের আভিজাত্য, যার ফলে অনেক সাধারণ পরিবারের মেয়েকেও বিশিষ্ট মহিলার সমকক্ষ করে তোলে। তো বলতেছে একটা মধ্যবিত্ত ফ্যামিলি বা একটা কেরালি ফ্যামিলি, তুমি যেই ফ্যামিলিতে জন্মগ্রহণ করো না কেন, তোমার ভিতরে যদি মানুষের সাথে ভালোভাবে আচরণ করার সক্ষমতা থাকে, তোমার ভিতরে যদি ভালো মন্দ এই যাচাই করার রুচিটুকু থাকে এবং তোমার ভিতরে নমনীয়তা থাকে, তাহলে তুমি একটা সময় হয়তো গিয়ে একটা ধনী ফ্যামিলির মেয়ের সাথে তোমাকে কম্পেয়ার করা যাইতে পারে। বা তোমার পজিশন ভালো, তুমি বুয়েটে পড়তেছো, ঢাকা মেডিকেল পড়তেছো, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছো, তুমি অনেক পরিপাটি, তুমি শুদ্ধ করে কথা বলতে পারতেছো, তুমি ইংলিশ বলতে পারতেছো, তখন দেখা যাবে যে না মেয়েটা গরিব ফ্যামিলির হলে কি হয়েছে, ও তো ভালোই মানে খুবই কোয়ালিটি সম্পন্ন একটা মেয়ে, ওর স্ট্যান্ডার্ডটাই আলাদা। তো এটাই বলতেছে যে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি বা কেরানি ফ্যামিলি টাইপের, সেখানে সৌন্দর্য বলতে তাদের একটা কি বলতো একটা গণ্ডি আছে, সেই সৌন্দর্যটা কি তোমাকে অনেক শিক্ষিত হইতে হবে, নমনীয় হইতে হবে, সুরুচিপূর্ণ হইতে হবে, তাহলে তোমাকে কি অন্য আরেকটা জাতের বা অন্য কারো ভালো কেউ আছে তাদের সাথে তোমাকে তুলনা করা পসিবল। তো দেখো সর্বদা তার মনে দুঃখ। তো এই জায়গায় কিন্তু দেখো তো কি করছে, এটা হচ্ছে কেরানির যে সাধারণ শ্রেণীর মেয়েরা আছে তাদের সাথে আমাদের মাদাম যে লুইসেল তার একটা তুলনা করা হয়েছে, যে সে সবসময় অসুখী থাকতো, কিন্তু আসলে ওই সকল ফ্যামিলিতে যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করা হইতো সে সেটা মেনটেন করতো না। ওকে, তারপরে দেখো ওয়েবে প্রবলেম হবে কেন আপু? আর্কাইভে রেইনকোট গল্পের 2 নম্বর ক্লাসটাতে রেইনকোট 1 দিছে, এটা ঠিক করো। ওকে ঠিক আছে। সাউন্ড প্রবলেম হচ্ছে, ফেসবুকে তো প্রবলেম হইতেছে না। আই থিংক ফেসবুকে কি প্রবলেম হচ্ছে? ফেসবুকে কি প্রবলেম হচ্ছে কিনা একটু জানাও তো। নমনীয় মানে হচ্ছে শান্ত, বলে না শান্ত শিষ্ট মেয়ে, ভদ্র লেজ বিশিষ্ট মেয়ে, তো শান্ত শিষ্ট ভদ্র তাদেরকে আসলে বলা হচ্ছে নমনীয়। ওয়েবে তো সাউন্ডের ইস্যু কেন হবে এটা তো বুঝতেছি না। আচ্ছা আমি কি মাইকটা চেঞ্জ করে ফেলবো? আচ্ছা ওয়েট, আমি একটু মাইকটা চেঞ্জ করে ফেলি তাইলে। এফবিতে ক্লিয়ার। এই ওয়েব অ্যাপগুলো এখন যে কি করে। এখন শুনতে পাচ্ছ কিনা বলো তো? এখন শুনতে পাচ্ছ? আই থিঙ্ক এখন শুনতে পাচ্ছ। ওকে, তারপরে এখন আমরা মাদাম লুইসেলদের দিকে তাকাবো। সর্বদা তার মনে শুধু দুঃখ আর দুঃখ, শুধু দুঃখ আর দুঃখ, ঠিক আছে? তার ধারণা যত সব সুরুচিপূর্ণ ও বিলাসিতার বস্তু আছে সেগুলোর জন্যই তার জন্ম হয়েছে। অর্থাৎ তার ভিতরে একটা ধারণা ছিল যে আমি এত সুন্দরী, এই পৃথিবীর সব ভালো ভালো জিনিস আমারই পাওয়ার যোগ্য, আমি এত সুন্দরী, এই পৃথিবীর যত সুখ সবকিছু আমার পাওয়ার যোগ্য। তো এটা বলতেছে যে সব সুরুচিপূর্ণ এবং বিলাসিতার বস্তু আছে সবগুলো মনে হইতো যে তার জন্যই
জন্যই জন্ম হয়েছে। তার বাসকক্ষের দারিদ্র, হতশ্রী দেয়াল, হতশ্রী মানে কি, মানে কুৎসিত, যেটাকে বলতেছে আর কি, যে কুৎসিত দেয়াল। তো বলতেছে যে তার যে বাসকক্ষটা অর্থাৎ তার যে বাড়ি, তার বাড়িটা ছিল একদম দারিদ্রতায় পরিপূর্ণ, এবং তার হতশ্রী দেয়াল, বাড়ির যে দেয়াল ছিল সেটা ছিল খুবই ভাঙাচোরা বা জীর্ণ চেয়ার এবং বিবর্ণ জিনিসপত্রের জন্য সে ব্যথিত হতো। তার মতো অবস্থার অন্য কোনো মেয়ে এসব জিনিস যদিও লক্ষ্য করতো না, সে এতে দুঃখিত ও ক্রুদ্ধ হতো। যে খর্বকায় ব্রেটন এই সাধারণ ঘরটি তৈরি করেছিল, তাকে দেখলেই তার মনে বেদনা ভরা দুঃখ আর কি হইতো, আর ব্যাপারীরা সব স্বপ্ন জেগে উঠতো। অর্থাৎ বলতেছে যেই যেই বেটা এই বাড়িটা বানাইছে, মানে বলতেছে যে যে খর্বকায় ব্রেটন এই সাধারণ, খর্বকায় মানে কি, খাটো, ওকে বুঝাচ্ছে যে খাটো ব্রেটন, মানে একজনকে বলতেছে যে খাটো ব্রেটন হচ্ছে এই সাধারণ ঘরটা তৈরি করছে, তাকে দেখলেও হচ্ছে তার কি মেজাজ খারাপ হয়ে যেত, তার মনে কষ্ট আসতো। মানে বলা যাইতে পারে যে তার ঘর নিয়ে সে সন্তুষ্ট ছিল না, তার যে অবস্থান সেটা নিয়ে সে সন্তুষ্ট ছিল না। তারপরে দেখো আমরা নিচের দিকে চলে যাই। বেপরুয়া ওকে, সে ভাবতো তার থাকবে প্রাচ্য চিত্র শোভিত উচ্চ ব্রোঞ্জ এর আলোক মণ্ডিত কি বলতো পার্শ্বকক্ষ। এখান থেকে পরীক্ষায় কিন্তু বহুপদী এমসিকিউ গুলো আসবে। তার এক্সপেকটেশন কি ছিল বলতো, তার এক্সপেকটেশন তার ঘরটা কেমন হবে, এটা বহুপদী এমসিকিউ তো দিতে পারে। কি কি থাকবে তার ঘরের মধ্যে, দেখো সে ভাবতো তার কি কি থাকবে। এক নম্বরে কি থাকবে বলছে যে প্রাচ্য চিত্র শোভিত, অর্থাৎ কোনো বিদেশি কোনো হচ্ছে ধরো কোনো বড় বড় চিত্রশিল্পীর আঁকা কোনো ছবি, ঠিক আছে, এরকম থাকবে। তারপর হচ্ছে উচ্চ ব্রোঞ্জের আলোক মণ্ডিত পার্শ্বকক্ষ, অর্থাৎ বলতেছে যে তার যে ড্রয়িং রুমটা থাকবে বা তার শোবার ঘরের সাথে যে ঘরটা, মানে যেটাকে ড্রয়িং রুম বলতেছে, সেটা থাকবে অনেক ব্রোঞ্জ দিয়ে তৈরি জিনিসপত্র দিয়ে কি সজ্জিত, এটা বলতেছে উচ্চ ব্রোঞ্জের আলোকিত আলোক মণ্ডিত হচ্ছে কি থাকবে জিনিসপত্র।
জেরিন তাসনিম, ওকে, তোমাকে অ্যাড করে দেওয়া হবে। তো আসলে দেখো, এটা চাওয়া কিন্তু খারাপ কিছু নয়। এখন তুমি বলবা যে আপু আপনি কি তার ব্যতিক্রম? কিছু ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম, ছেলে নিয়ে গল্প করার মতো নাই, বাট আমার একটা রুম থাকবে, এরকম সাজানো থাকবে, প্রত্যেকটা জিনিস সজ্জিত থাকবে, এটা প্রত্যেকটা মেয়ের একটা ড্রিম থাকে যে তার একটা পরিবার হবে, সেখানে সে এইভাবে থাকবে। কিন্তু সেটার জন্য তো তার নিজেকে আগে প্রস্তুত করতে হবে। সব যদি তুমি ওই বেটা মানুষের উপর ফালাই দাও, ওই বেটা সারাদিন চাকরি করবে, মা বাপ দেখবে, তোমাকে দেখবে, বাচ্চাকে দেখবে, নাকি বাড়ি সাজাবে, তাই না? তো সেটার জন্য তো তোমার নিজেরও যোগ্যতা থাকতে হবে যে না, আমার হাজবেন্ডও করতেছে, তার পাশাপাশি আমিও তাকে হেল্প করি, দুজনে মিলে ঘরটা গুছাই। আর তুমি রানীর মতো থাকবা, তোমার হাজবেন্ড সব রেডিমেড করে দিবে, এই ধরনের চিন্তা ভাবনা থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে, তাই না? এটাই কিন্তু দেখো বলছে। এখন আমরা আমাদের মূল যে কাহিনী প্লটে চলে যাব। বলছে 3 দিন ধরে মানে ব্যবহার হচ্ছে এরকম একটা টেবিল ক্লথ। তো এই টেবিল ক্লথে ঢাকা একটা গোল টেবিলের মধ্যে মাদাম লুইসেল এবং মুসিয়ে লুইসেল বসে আছে। তো তারা হচ্ছে সান্ধ্যভোজ, অর্থাৎ সন্ধ্যার খাবার তারা খাচ্ছে। তো সন্ধ্যার খাবার যখন তারা খাইতে বসছে, তখন তার হাজবেন্ড কিন্তু অনেক ভালো, হ্যাঁ, মসিয়ে লুইসেল কিন্তু এখানে অনেক ভালো, এবং মসিয়ে লুইসেল কিন্তু সে খুবই হাসি খুশি, সে সবসময় তার স্ত্রীকে খুশি রাখার চেষ্টা করে। তো খুশির আমেজে তার স্বামী একটা বড় সুরুয়ার পাত্র, অর্থাৎ বড় একটা খাবারের যে পাত্র, সে মানে সরু ঢাকনা দিয়ে যে খাবারটা ঢেকে রাখে আর কি। তো বলতেছে শুরুয়ার পাত্রটি ঢাকনা তুলতে তুলতে সে বলে যে তুমি এত ভালো কেন, বলতেছে মানে সে তার স্ত্রীর প্রশংসা করতেছে, যেটা আমরা বাংলায় করি যে বা জান আই লাভ ইউ, তুমি এত ভালো রান্না করছো, তাহলে তো এটা তো আসলে তোমার কথা কি বলবো, আমি তো তোমার উপর মুগ্ধ, হ্যাঁ আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে এত যত্ন নাও, তুমি আমার জন্য এত সুন্দর সুন্দর রান্না করেছো। তো এই জিনিসগুলো কিন্তু হাজবেন্ডরা তাদের ওয়াইফদেরকে কমপ্লিমেন্ট দিয়ে থাকে। তো এখানে কিন্তু দেখো, সে হয়তো এটা ফ্রান্সের ল্যাঙ্গুয়েজে বলছে, তো যেই কারণে অনুবাদ করার কারণে একটু ভাষাটা এরকম হয়েছে যে কি ভালো মানুষ, হ্যাঁ, এর চেয়ে ভালো কিছু আমি চাই না। বলছে তুমি যে এত ভালো, আমি তো এরকমই চাই যে তুমি এরকমই থাকো সব সময়। তারপরে দেখো কি বলতেছে, তখন তার মনে পড়বে আড়ম্বরপূর্ণ সান্ধ্যভোজের কথা। এখন তার হাজবেন্ড হচ্ছে তার প্রশংসা করতেছে, আর এদিকে সে বসে বসে কি ভাবতেছে, সে বসে বসে ভাবতেছে এরকম যদি একটা সন্ধ্যা হইতো, বা এরকম যদি ধরো আমি নাস্তা করতে বসছি, সে একটা আড়ম্বরপূর্ণ, আড়ম্বর মনে হচ্ছে চাকচিক্যপূর্ণ, যেটাকে বলতেছে আর কি চাকচিক্যময়, ঠিক আছে, চাকচিক্যময়। তো এই চাকচিক্য
কনভেন্ট মানে কি? কনভেন্ট হচ্ছে খ্রিস্টান মিশনারি নারীদের দ্বারা পরিচালিত একটা স্কুল। এটা তোমরা শব্দার্থের অংশে পাবা। তো খ্রিস্টান নারীরা যে স্কুলটা, যেমন কাইন্ড অফ আমরা বলতে পারি হোলি ক্রস টাইপের, তো হোলি ক্রস যে কলেজ, তো সেই হোলি ক্রস কলেজের মতোই এরকম একটা, সেটাকেও কিন্তু কনভেন্ট বলা হয়, যেটা খ্রিস্টান মিশনারি নারীদের দ্বারা পরিচালিত। তো এই খ্রিস্টান মিশনারি নারীদের দ্বারা পরিচালিত একটা স্কুলের বা তার একটা সহপাঠিনী ছিল, সে অনেক ধনী, ঠিক আছে। তার সঙ্গে দেখা করতে তার ভালো লাগতো না, কারণ দেখা করে ফিরে এসে তার খুব কষ্ট লাগতো, বিরক্তি, দুঃখ, হতাশা ও নৈরাশ্যে সমস্ত দিন ধরে সে শুধু কাঁদতো। এখন বলতেছে সে কোনো বড়লোক বান্ধবীদের সাথে, এই মুরগির পাখনা খায় তো, মুরগির পাখনা বলতে এখানে কি বোঝাচ্ছে? আরে যেটাকে আমরা বাঙালিরা কি বলি, মুরগির দাফনা, আমাদের এলাকায় যে এই ভাষা বলে আর কি, মুরগির যে হাতটা থাকে না, ওই হাতটা, এটাকে কি বলে? হায় হায়, আমি তো গত সপ্তাহেই খেলাম, ইংলিশটা ভুলে গেছি। চিকেন উইংস। ও মাই গড, এটা আমি কিভাবে ভুলে গেলাম? তোমরা যে রেস্টুরেন্টে গিয়ে চিকেন উইংস খাও, সেটাই হচ্ছে মুরগির পাখনা গাইস। ছি, তোমরা মুরগির পাখনা খাওনি কখনো? এটা কোনো কথা? চিকেন উইংস, ঠিক আছে। আর মাছের টুকরো গোলাপি, মানে সোনালী রঙের মাছ আর কি, বলতেছে গোলাপি রঙের মাছ। ওকে, হ্যাঁ এরকমই টাইপ অফ। তো দেখো, এখন তার কোনো বড়লোক বান্ধবীর সাথে তার দেখা হইলে ভালো লাগতো না, কারণ সেই বড়লোক বান্ধবীদের দেখলে তার ভিতরে হতাশা, দুঃখ, কষ্টে সে সারাদিন বাসায় এসে কান্নাকাটি করতো। এখন একদিন সন্ধ্যাবেলা, কখন এটা মনে রাখবা, সন্ধ্যাবেলায় তার স্বামী কি করছে? তার স্বামী হচ্ছে একটা খাম, হাতের মধ্যে একটা বড় খাম নিয়ে চলে আসছে, ঠিক আছে। তাহলে এটা কোন সময়? সন্ধ্যাবেলা একটা বড় খাম নিয়ে বেশ উল্লাসিত হয়ে তার স্বামী ঘরে ফিরলো। সে বলল, এই যে তোমার জন্য একটা জিনিস এনেছি, অর্থাৎ তার হাজবেন্ড তাকে সারপ্রাইজ দিতে আসছে আর কি, তার হাজবেন্ড তাকে তার জন্য কিছু একটা নিয়ে আসছে। মেয়েটি তাড়াতাড়ি খামটি ছিঁড়ে তার ভিতর থেকে একখানা ছাপানো কার্ড বের করলো, ঠিক আছে, মানে ইনভাইটেশন কার্ড সে বের করলো। তাতে নিচের কথাগুলো লেখা ছিল, মুদ্রিত ছিল, মানে লেখা ছিল, অর্থাৎ একটা ইনভাইটেশন কার্ড তারা পাইছে। তো সেখানে কি লেখা ছিল এটাই বলতেছে। সেটাতে লেখা ছিল যে জনশিক্ষা মন্ত্রী ও মাদাম জর্জ র্যাম্পননু আগামী 18 জানুয়ারি সন্ধ্যায় তাহাদের নিজ বাসগৃহে মসিয়ে ও মাদাম লুইসেলের উপস্থিতি কামনা করেন। অর্থাৎ সেই ইনভাইটেশন কার্ডের মধ্যে লেখা ছিল যে জনশিক্ষা মন্ত্রী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোন মন্ত্রী? এই কোন মন্ত্রী ছিল? এই যে জনশিক্ষা মন্ত্রী, ঠিক আছে, ও মাদাম জর্জ র্যাম্পন্নু, অর্থাৎ তার স্ত্রী, ঠিক আছে, ওই শিক্ষামন্ত্রী এবং তার বউ, শিক্ষামন্ত্রী এবং তার বউ তাদের বাড়িতে একটা সন্ধ্যায় কি করছে? একটা অনুষ্ঠানের আয়োজন করছে। সেটা কত তারিখে মনে রাখবা? 18 জানুয়ারি একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, এবং তাদের বাড়িতে এই মসিয়ে এবং মাদাম লুইসেলের কি উপস্থিতি তারা কামনা করতেছে, অর্থাৎ তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। তারপরে দেখো কি বলছে, তার স্বামী যেমন আশা করেছিল, মানে তার হাজবেন্ড বেচারা, দেখছো, তার হাজবেন্ড অনেক এক্সপেকটেশন নিয়ে আসছে যে সে তার, মানে একটা মন্ত্রীর বাড়িতে, ভাই কেন ইমাজিন একটা মন্ত্রীর বাড়িতে যে আচ্ছা ধরো হঠাৎ করে যদি এখন হাসনাত আব্দুল্লাহ বলে যে এই তুমি কালকে তোমার বউরে নিয়ে আমাদের বাসায় একবেলা খাইও, তোমার ব্যাপারটা অন্যরকম লাগবে না? যে একটা মন্ত্রীর বাড়িতে তুমি খেতে যাচ্ছ, যদি হাসনাত আব্দুল্লাহ ছোটখাটো মন্ত্রী, আচ্ছা বড় মন্ত্রীর কথা বলি, ধরো বড় মন্ত্রী কার কথা বলবো, আমি মন্ত্রীদের নামই ভুলে গেছি। আচ্ছা যাই হোক, ধরো শেখ হাসিনার বাড়িতে তোমার এখন দাওয়াত দিল, সেও তো প্রধানমন্ত্রী ছিল, ধরো শেখ হাসিনার বাড়িতেই তোমার দাওয়াত দিছে, যদিও সে এখন মন্ত্রী নাই। তো এখন তুমি যদি তোমার একটা মন্ত্রীর বাড়িতে ইনভাইটেশন, ভাই তোমার ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করবে না? এখন সে তো এই এক্সাইটমেন্টটা নিয়েই তার স্ত্রীর কাছে আসছিল যে তার বউ মনে অনেক খুশি হবে, বেচারা আসছে, কিন্তু তার বউয়ের মনটাই খারাপ হয়ে গেল। তো এটাই বলছে যে তার স্বামী যেমন আশা করেছিল তেমন ভাবে খুশি হওয়ার পরিবর্তে মেয়েটি বিদ্বেষের ভাব নিয়ে, অর্থাৎ খুব বিরক্ত হয়েছে, ও বিরক্তের ভাব নিয়ে আমন্ত্রণ লিপিখানা টেবিলের উপর নিক্ষেপ করে বিড়বিড় করতে লাগলো। অর্থাৎ তার হাজবেন্ড যে তার জন্য একটা বিয়ের ইনভাইটেশন বা দাওয়াতের ইনভাইটেশন কার্ড নিয়ে আসছে, সে কি করলো, হ্যাঁ মিলন বা তারিক জিয়ার বাড়িতে, তো সে কি করলো, ওই কার্ডটা একদম ছুঁড়ে ফেলে দিছে। ছুঁড়ে ফেলে দিয়ে সে হচ্ছে খুশি হয় নাই, সে অনেক রাগান্বিত হয়ে গেছে। রাগান্বিত হয়ে সে বিড়বিড় করে বলতেছিল যে ওখানে নিয়ে তুমি আমায় কি করতে বলো, বলতেছে এটা নিয়ে আমি কি করব, তুমি এটা কেন দিছো আমাকে? এখন দেখো, তুমি একটা তোমার বউকে সারপ্রাইজ দিলা, তা তোমার বউ বলতেছে যে এটা কেন আনছো আমার জন্য, এটা দিয়ে আমি কি করব, তখন তোমার মেজাজটা কিরকম হবে? তো ওই বলতেছে যে ওই
চিঠি নিয়ে আমি কি করব, তুমি আমাকে কি করতে বলতেছো? কিন্তু লক্ষ্মীটি, আমি ভেবেছিলাম এতে তুমি খুশি হবে, তুমি বাইরে কখনো যাও না, তাই এই এক সুযোগ, চমৎকার এক সুযোগ। তখন তার স্বামী বলতেছে, এটা কি বলছে, এটা হচ্ছে মাদাম লুইসেল বলছে, আর এটা হচ্ছে মোসিয়ে বলছে, ঠিক আছে? এটা হচ্ছে মোসিয়ে, ঠিক আছে? ওটা হচ্ছে মাদাম লুইসেল আর এটা হচ্ছে মোসিয়ে। লুইসেল হচ্ছে বলছে, তো বলতেছে যে না এটা তো না, নিচেরটা বলছে। আরে কোন জায়গায় কোনটা লিখতেছে, এই যে ওখানে নিয়ে এই জায়গায় মোসি এ, তো মোসি বলতেছে তার বউকে বলতেছে, কিন্তু লক্ষ্মীটি দেখছো ওর কথা বলার স্টাইলটা দেখো, সে তার বউকে কতটা ভালোবাসে। বলতেছে কিন্তু লক্ষ্মী দেখো, আমি তো ভাবছিলাম এতে তুমি অনেক খুশি হবা, তুমি তো কোথাও যাও না, আমি ভাবছিলাম যে মন্ত্রীর ভাষায় ইনভাইটেশন পাইলে হয়তো তোমার অনেক খুশি লাগবে। হ্যাঁ, তো তারপরে এখন দেখো কি হয়েছে, এটা জোগাড় করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। তখন তার হাজবেন্ড বলতেছে যে এই ইনভাইটেশন কার্ডটা তো সবাই পায় না, এটা পাইতে গিয়ে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। সবাই একখানা চায় কিন্তু খুব বেছে বেছে দেওয়া হচ্ছে, কর্মচারীদের বেশি দেওয়া হয়নি, সেখানে তুমি গোটা সরকারি মহলকে দেখতে পাবে। তো বলতেছে এটা তো সবাই পায় না, আমি অনেক বেশি কাজ করছি এই জন্য এটা আমাকে দেওয়া হয়েছে, কর্মচারীদের মধ্যে অনেক বেছে বেছে দেওয়া হয়েছে। তো সেখানে গেলে তুমি এই যে বড় বড় মন্ত্রীরা, তারা মিনিস্টাররা, তাদের সবাইরে তুমি দেখতে পাবা। সে তার স্ত্রীকে এগুলো বলতেছে। বিরক্তির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মেয়েটি অধীরভাবে বলে উঠল, ওই ঘটনার মতো একটি ব্যাপার কি পরে আমি যাব বলে তুমি মনে করো? তো বলতেছে ওই ঘটনার মতো একটি ব্যাপার কি পরে যাব বলে আমি মনে করো? তো তার বউ বলতেছে যে এর আগে এমন কোনো একটা ঘটনা ঘটছে যে ঘটনার পর থেকে তার বউ আসলে তার সাথে কোনো কোথায় যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে না। অর্থাৎ সে এর আগেও একটা ইনভাইটেশনে গিয়েছিল যেখানে তার কোনো ভালো জামা ছিল না, ভালো গয়না ছিল না, এবং এটার জন্য সে অনেক লজ্জাবোধ করতেছিল। তো সে বলতেছে যে ওই ঘটনার পর কি তোমার মনে হচ্ছে আমি আর কোথাও যাব তোমার সাথে? এরকম বলতেছে যে ওই ঘটনার মতো একটা ব্যাপারে কি পরে আমি যাব বলে তুমি মনে করো? সে ওই সম্পর্কে কিছু ভাবেনি, তাই সে বিব্রতভাবে বলে। তো তখন ওই ঘটনার কথা বেচারার আর মনে ছিল না, তখন সে একটু লজ্জা পায়, বিব্রত মানে মানে একটু লজ্জা পায়, লজ্জা পেয়ে তারপর বলে কেন আমরা থিয়েটারে যাবার সময় তুমি যে পোশাকটা পরো সেটা পরবে, এটা ওটা আমার কাছে খুব সুন্দর লাগে। তখন বলতেছে আরে হে তুমি রাগ করতেছো কেন? হ্যাঁ তুমি, আমরা যখন থিয়েটারে নাটক দেখতে গেছিলাম বা থিয়েটারে যাওয়ার সময় তুমি যে একটা সুন্দর জামা পরছিলে না, ওই জামাটা পরে যাবা, ওটা বললে তোমাকে অনেক সুন্দর লাগে।
আছে ভরত পাখি শিকার করার জন্য তারা এই বছর একটা জায়গায় শিকার করতে গেছিল। তো তারও খুব শখ হয়েছে যে সেও শিকারে যাবে, এই জন্য সে অল্প অল্প করে টাকা জমাইতেছিল যেন পরবর্তী বছর সে তার বন্ধুদের সাথে শিকারে যাইতে পারে। এই জন্য সে 400 ফ্রা জমাইছিল, আর এটা তার বউ জানতো। সে বলতেছে যে ঠিক আছে 400 ফ্রা হলে আই থিঙ্ক একটা জামা কেনা যাবে। এখন সে তো নাও করতে পারবে না, কারণ তার কাছে অলরেডি 400 ফ্রা আছে, কারণ সে বন্দুক কেনার জন্য সে টাকাটা জমাইছিল। তো দেখো কি বলছে, শুনে তার মুখ ম্লান হয়ে গেল, কারণ তার যেসব বন্ধু গত রবিবারে, কবে গিয়েছিল মনে রাখবা, গত রবিবারে কোন জায়গায় গিয়েছিল, নানতিয়ারের সমভূমিতে ভরত পাখি শিকার করতে। এটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তারা কোথায় শিকারের জন্য যাবে বলছিল? গত রবিবারে তার বন্ধুরা গিয়েছিল নানতিয়ারের সমভূমিতে ভরত পাখি শিকার করার জন্য। আগামী গ্রীষ্মতে হচ্ছে আগামী কখন, গ্রীষ্মকালে তাদের সঙ্গে যোগ দেওয়ার ইচ্ছায় সে একটা বন্দুক কেনার জন্য ঠিক ততটা টাকাই কি ছিল বলতো? 400 ফ্রা কত হবে আই থিঙ্ক এটা আমার জানা নাই, কারণ 1 ফ্রা সমান কত টাকা এটা আমার জানা নাই, সঞ্চয় করেছিল। তা সত্ত্বেও সে জবাব দিল বেচারা। দেখো এতটা ব্রোকেন ছিল যে তার বউ সবকিছু জানার সত্ত্বেও মানে তার কাছে এই টাকাটা চাইলো, তখন সে আসলে আর মন খারাপ করে নাই। সেই সবকিছু জানার পরেও সে জবাব দিল, বেশ তো আমি তোমায় 400 ফ্রা দেব, কিন্তু বেশ সুন্দর একটা পোশাক কিনে এনো, কেমন? তখন বলছে আরে ঠিক আছে, কোনো প্যারা নাই, আমি তোমাকে 400 ফ্রা দিব, তুমি একটা সুন্দর জামা কিনে নিয়ে এসো। বলনাচের দিন যতই এগিয়ে আসতে থাকে ততই মাদাম লুইসেলকে বিচলিত উদ্বিগ্ন মনে হয়। অর্থাৎ ওই যে সে 14ই জানুয়ারি, অর্থাৎ যখনই ওই জানুয়ারি মাসটা মানে বলনাচের ডেটটা আসতেছিল, 14ই জানুয়ারি ছিল না, কত তারিখ ছিল তারিখটা একটু মনে রাখবা তোমরা, দেখো কত তারিখ ছিল যেন এটা, এই যে 18ই জানুয়ারি। ওকে, তো এই যে 18ই জানুয়ারি যতই আসতেছে, তো ওই মানে ডেটটা যতই আগাচ্ছে ততই হচ্ছে মাদাম লুইসেল অনেক এক্সাইটেড হয়ে যাচ্ছিল যে সে কি পড়বে, কেমনে যাবে, কেমনে সাজবে, এগুলো নিয়ে সে অনেক বেশি এক্সাইটেড ছিল। তো এখানে দেখো একটা জিনিস বলা হয়েছে যে বলনাচের দিন, তো এই 18ই ফেব্রুয়ারিতে হচ্ছে যে প্রোগ্রামটা হবে সেখানে একটা নাচ অনুষ্ঠিত হবে। সেটা কি নাচ? সেটা হচ্ছে বলনাচ। বলনাচ হচ্ছে কাইন্ড অফ একটা বিনোদনমূলক নাচ। তোমরা দেখবা যে ফ্রান্সে বা হচ্ছে যুক্তরাষ্ট্রে বা ওইখানকার দেশগুলোতে কি হয়, একটা কাপল নাচ হয়, মানে কাপলরা হচ্ছে ঘুরে ঘুরে এরকম ঘুরে নাচতে থাকে তাদের পার্টনার নিয়ে, পরে পার্টনার চেঞ্জ করে, এরকম করে আবার পার্টনার চেঞ্জ করে আবার ঘুরে ঘুরে একপাশে পিয়ানোতে হচ্ছে গান বাজে, আর এরকম পার্টনার চেঞ্জ করে তারা কি করে নাচ করতে থাকে। এটাকে বলা হচ্ছে বলনাচ। তো বলনাচ হচ্ছে একটি আনন্দময় পূর্ণ একটি নৃত্য। তো এই বলনাচের দিন যতই এগিয়ে আসতেছিল ততই মাদাম লুইসেলকে কি বিচলিত এবং উদ্বিগ্ন দেখাচ্ছিল। অবশ্য তার পোশাক প্রায় তৈরি হয়ে এসেছে। একদিন সন্ধ্যায় তার স্বামী তাকে বলল, তোমার হয়েছে কি? গত 2-3 দিন ধরে তোমার কাজকর্ম কেমন যেন অদ্ভুত ঠেকছে। এখন বেটি তো জামা কিনছে, এখন জামা কেনার পর তো ওর খুশি হওয়ার কথা, কিন্তু বাবা আমরা তো জামা কিনাতেই কি থাকি না, সন্তুষ্ট থাকি না, আমাদের আরো কি লাগে? জামার সাথে ম্যাচিং করা গয়না লাগে, জুতা লাগে, যারা হিজাব পরো সেটা লাগে, তারপরে চুড়ি লাগে, গয়না লাগে, আরো অনেক কিছু লাগে। তো দেখো তখন সে তার মানে ওয়াইফকে বলতেছে, তোমার কি হয়েছে, 2-3 দিন ধরে তুমি এরকম চুপচাপ থাকো কেন, তোমার কাজটা তো আমার ভালো ঠেকতেছে না। শুনে মেয়েটি জবাব দেয়, আমার কোনো মণিমুক্তা একটি দামি পাথর কিছুই নেই যা দিয়ে আমি নিজেকে সাজাতে পারি, আমায় দেখলে কেমন গরিব মনে হবে, তাই এই অনুষ্ঠানে আমার না যাওয়াই ভালো। চিন্তা করে দেখছো, বেটির এত দামি একটা জামা কিনে দিল, তারপরে সে বলতেছে তার নাকি ভারী গয়না নাই বা সুন্দর কোনো মণিমুক্তা খচিত কোনো গয়না নাই, এই জন্য সে হচ্ছে যাবে না। অর্থাৎ কাইন্ড অফ জামাইরে ব্ল্যাকমেল করতেছে যে সে যাবে না। তো এটা বলছে, স্বামী বলল কিছু সত্যিকার মানে রিয়েল ফ্লাওয়ার, যেটাকে বলতেছে এখানে সত্যিকার ফুল বলতেছে, যেটাকে হচ্ছে রিয়েল ফ্লাওয়ার। তো বলতেছে যে কিছু সত্যিকার ফুল দিয়ে তুমি সাজতে পারো এই ঋতুতে, তাতে বেশ সুরুচিপূর্ণ দেখায়। 10 ফ্রা দিলে তুমি 2টি কি 3টি অত্যন্ত চমৎকার গোলাপ ফুল কিনতে পাবে। তো তখন তার হাজবেন্ড বলতেছে, আরে কি সমস্যা, গয়না না থাকলে কি হয়েছে, তুমি যদি কিছু ফুল দিয়ে তোমার নিজেকে সজ্জিত করো। আর বলতেছে যে এই ঋতুতে তুমি গোলাপ ফুল দিয়ে সাজলে তোমাকে অনেক সুন্দর লাগবে, তোমাকে যদি আমি 10 ফ্রা দেই তাইলে হচ্ছে তুমি কি 2-3টা সুন্দর গোলাপ ফুল কিনতে পারবা। মেয়েটি ওই কথায় আশ্বস্ত হলো না, সে জবাবে বলল, না, ধনী মেয়েদের মাঝখানে পোশাকে পরিচ্ছদে ওই রকম খেলেও দেখানোর মতো আর বেশি কিছু অপমানজনক নেই। তো বলতেছে যে ওইখানকার মানুষজন এত দামি গয়না পরে আসবে আর আমি এখানে ফুল পরে যাব, হ্যাঁ ফুল মাথায় লাগিয়ে যাব, এটা দেখলে তো আমাকে একটা জোকারের মতো লাগবে। এখানে জোকারের মতো লাগাটাকেই কিন্তু বলছে খেলু দেখানোর মতো মানে হচ্ছে অদ্ভুত দেখানো, ঠিক আছে।
অদ্ভুত দেখানো। তো বলতেছি যে ওরকম অদ্ভুত দেখানোর মতো তো আর বেশি কিছু অপমানজনক নেই, আর বেশি কিছু অপমানজনক নেই। তখন তার স্বামী চেঁচিয়ে উঠলো, আচ্ছা কি বোকা দেখো তো আমরা, যাও তোমার বান্ধবী মাদার ফোর্স টিয়ারের কাছে। তাহলে এখানে মাতিলদার বান্ধবীর নাম কি ছিল? মাদার ফোর্স টিয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার বান্ধবীর নামটা কিন্তু অনেক সময় পরীক্ষা চলে আসে, যে তার বান্ধবীর নাম কি ছিল? তার বান্ধবীর নাম ছিল মাদার ফোর্স টিয়ার। তার বান্ধবীর নাম ছিল মাদার ফোর্স টিয়ার। তো বলতেছে আরে আমরা কি বোকা। অপরূপা রানী, হ্যাঁ অপরূপা, সুন্দর একটা কথা বলছো। হয়তো তার হাজবেন্ড ভালো দেখে তাকে এত প্রশ্রয় দিতেছে। আহ এরকম থাকে না, কিছু সহজ সরল ছেলেদের কপালে এরকম মেয়ে জুটে যায়। বাট তোমরা যারা ফিউচারে বড় হবা, মেয়েদের উদ্দেশ্য বলতেছি, সো এই জিনিসটা থেকে তোমরাও শিক্ষা নিতে পারো। তোমাদের হয়তো এখন কোনো চাওয়া পাওয়া নাই, দেখো তোমাদের বয়সে আমারও ছিল না, কিন্তু যখন তুমি আরেকটু বড় হবা, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবা, তোমার কোথাও বিয়ে হবে, দেখবা পারিপার্শ্বিক অবস্থায় এমন হবে যে তুমি মানে তোমার নিজেকে অসুখী মনে হতে পারে, যে তোমার চেয়ে অন্যরা বেটার আছে, তোমার চেয়ে অন্যরা ভালো লাইফ লিড করতেছে। তখন তোমার মধ্যেও কিন্তু এই জিনিসগুলো খুব মানে আসাটা খুবই স্বাভাবিক। কিন্তু সেই জায়গায় তুমি এই গল্পটার কথা মনে করবা, যে আমি তো ইন্টারে পড়ছিলাম, যে নেকলেস গল্পটা এরকম হয়েছিল, যে অতিরিক্ত চাহিদার কারণে একটা মানুষের জীবনটা কতটা মানে বিপজ্জনক হইতে পারে। সো আমার এতটা লোভ করা উচিত না, বা আমাকে এরকম ভাবে স্বপ্ন দেখা উচিত না। তখন তুমি নিজেকে সংযত করে ফেলতে পারবা। এটা কিন্তু একটা শিক্ষণীয় একটা কি গল্প। তো তারপরে তার হাজবেন্ড বলতেছে, আরে তোমার ওই বান্ধবী আছে না, তোমার বান্ধবীর কাছ থেকে তার তো অনেক গহনা আছে, তুমি সেখান থেকে কি একটা গহনা নিয়ে আসো না, তাইলেই তো হয়ে গেছে। তো সে বলতেছে যে তোমার বান্ধবী মাদার ফোর্স্টিয়ারের সঙ্গে দেখা করে তাকে বলো তার জড়ুয়া গহনা যেন তোমায় দেয়। কি দেয়? জড়ুয়া গহনা যেন তোমাকে দেয়। তারপরে বলতেছে এইটুকু আদায় করার তো তার সঙ্গে তোমার পরিচয় যথেষ্ট। তো এখানে কিন্তু দেখবা যে ধার নেওয়ার কথা বলছে, বলছে তার থেকে একটা গহনা তুমি ধার করে নিয়ে আসো, তো ধার দেওয়ার মতো তো অন্তত তার সাথে তোমার পরিচয় আছে। তখন সে সে আনন্দধ্বনি হয়ে উঠলো। তারপর সে বলল, সত্যিই তো, এটা তো আমি ভাবিনি। অর্থাৎ ওই যে বান্ধবীর সাথে তার দেখা করতে মন চাইতো না, অনেক বড়লোক বান্ধবী, এখন সেই বান্ধবীর কাছে হচ্ছে সে একটা গয়না কি নেওয়ার জন্য সে কি করবে, হয়তো যাবে সেখানে। পরদিন সে তার বান্ধবীর বাড়িতে গিয়ে তার দুঃখের কাহিনী তাকে বলল। মাদাম ফোর্স্টিয়ার তার কাচের দরজা লাগানো একটা গোপন কক্ষে নিয়ে গিয়ে তাকে একটা জড়োয়া গহনা, ঠিক আছে, মানে জড়োয়া গহনা মানে বুঝতেছো, গলার সেট, কানের দুল, হ্যান ত্যান মানে এরকম থাকে, বা গলার একদম বড় একটা ধরো ডায়মন্ডের সেট, এরকম বলতেছে যে এরকম জড়োয়া গহনার বাক্স বের করে এনে তা খুলে বলল, ভাই যা ইচ্ছা এখান থেকে নিয়ে দাও। তো অবশ্যই সেই স্বর্ণের বা হচ্ছে ডায়মন্ডের রিয়েল জিনিস দিবে না, সে কি করছে ইমিটেশনের যত গহনা এগুলোর বক্স এনে তাকে দিয়ে বলছে যে তোমার যেটা পছন্দ তুমি সেখান থেকে নিয়ে নাও। সে প্রথমে দেখলো কয়েকটা কঙ্কন, কঙ্কন মানে কি, কয়েকটা চুড়ি দেখলো, ঠিক আছে, কয়েকটা হচ্ছে তোমার চুড়ি দেখলো। তারপর একটি মুক্তার মালা ও মণিমুক্তা খচিত চমৎকার কারুকার্য করা ভরা একটি সোনার ভিনিসার ক্রুশ। ক্রুশ মানে কি বলতো? ক্রুশ চিহ্ন, এই যে এরকম এরকম প্লাস চিহ্ন যে থাকে এটাকে ক্রুশ বলা হয়ে থাকে। অর্থাৎ খ্রিস্টান ধর্মাবলম্বীদের হচ্ছে তাদের চেনার যে প্রতীকটা আর কি, তাদের প্রতীক বলা যায়। তো এরকম একটা ক্রুশ সে দেখতে পাইলো। সেটা কেমন ছিল? কারুকার্য ভরা একটি সোনার ভিসিয়ার ক্রুশ। তাহলে যদি বলা হয় ওই যে বাক্সটা, যে বাক্সটা থেকে সেই গয়নাগুলো দেখতেছে, সেই বাক্সটার মধ্যে কি কি গয়না দেখতে পাইছিল, তখন কিন্তু এখান থেকে বহুপদী এমসিকিউ তোমাকে দিতে পারে। তখন তুমি বলবা যে প্রথম হচ্ছে দুইটা কঙ্কন, কয়েকটা কঙ্কন ছিল, তারপরে মুক্তার মালা, মণিমুক্তা খচিত চমৎকার কারুকার্যের একটা ভিনিসার ক্রোশ ছিল। আয়নার সামনে গিয়ে সে জড়োয়া গহনাগুলো পরে পরে দেখে আর ইতস্তত করে, কিন্তু এগুলো নেওয়ার সিদ্ধান্ত করতে ছেড়ে যেতেও পারে না। তারপর সে জিজ্ঞাসা করে, আর কিছু তোমার নেই? তখন তার বান্ধবী বলছে, কেন, আছে তো, তোমার যা পছন্দ তুমি তা বেছে নাও। তো অর্থাৎ এগুলো তার পছন্দ হচ্ছিল না, তার তো আরো জাঁকজমকপূর্ণ জিনিস তার পছন্দ, এখন এই জিনিসগুলো তো তার পছন্দ হইতেছে না। তো সে তখন সে কি করলো, সে বলল যে যে তোমার কি আর কিছু আছে, আর কিছু কি দেখাইতে পারবা, এটা মানে এগুলো তার পছন্দ হচ্ছে না। তখন তার বান্ধবী বললো যে হ্যাঁ আরো আছে, তুমি চাইলে দেখতে পারো। হঠাৎ সে কালো সেটিনের একটি বাক্সে দেখলো অপরূপ একখানা। তাহলে কোন বাক্সে? একটা কালো সেটিন দ্বারা নির্মিত একটি বাক্স দেখলো অপরূপ
শিক্ষামন্ত্রী মিলন, হ্যাঁ এটা এটা তো এখানকার শিক্ষামন্ত্রীর কথা বলতেছে। দেখছো শিক্ষামন্ত্রী তোমাদের ভিতরে এত ভয় ঢুকাই দিছে যে সব জায়গায় শুধু তার নামটাই তোমাদের মনে পড়ে, তাই না? তো দেখো তারপরে কি করতেছে এই জায়গায়। তো সে বলতেছে যে এতদিন ধরে তার যে স্বপ্নটা ছিল হয়তো তার কিছুটা অংশ এই বলনাচের মধ্যে আসার পর তার পূরণ হয়েছে, কারণ সে তো এটাই চাইতো যে সবার অ্যাটেনশন পাক, তারপর সবাই তার রূপের প্রশংসা করুক, এবং সেটার কিছুটা অংশ তার এই জায়গায় এসে পূরণ হয়েছে। ভোর 4টার দিকে সে বাড়ি ফিরে গেল। কয়টার দিকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু আমরা দাগিয়ে ফেলবো। ভোর 4টার দিকে সে বাড়ি ফিরে গেল। অন্য সেই 3জন ভদ্রলোকের স্ত্রী খুব বেশি ফুর্তিতে মত্ত ছিল। তাদের সঙ্গে তার স্বামী ছোট একটা বিশ্রাম কক্ষে মধ্যরাত্রি পর্যন্ত আজ ঘুমে কি দরজা লাগিয়ে দাও, দরজা লাগিয়ে দাও। কেন? দেখে কি করবা? আচ্ছা দেখো, অন্য সেই 3জন ভদ্রলোকের স্ত্রী খুব বেশি ফুর্তিতে মত্ত ছিল, অর্থাৎ তাদের সাথে যে আরো কয়েকজন গেছে যারা কর্মচারী, অর্থাৎ তারা 4জন গেছিল, যে মাদাম লুইসেল আর তোমার মসিয়ে লুইসেল, তার সাথে তাদের আরো 3জন কর্মচারীও গিয়েছিল তাদের বউটো নিয়ে। তো সেই 3জন ভদ্রলোকের স্ত্রী খুব বেশি ফুর্তিতে মত্ত ছিল। তাদের সঙ্গে তার স্বামী ছোট একটি বিশ্রাম কক্ষে মধ্যরাত্রি পর্যন্ত আধ ঘুমে বসেছিল, অর্থাৎ এত বেশি ড্রিঙ্কস করে ফেলছে। এই ড্রিঙ্ক করার কারণে দেখা গেছে যে সে কি আরো 3জন, তার বউ এদিকে অন্য বেটাদের সাথে নাচতেছিল, আর সে আরেক দিকে তার যে কর্মচারীদের বউরা আছে তাদের সাথে সে সেখানে কি করছে, আধ রাত পর্যন্ত নাকি শুয়েছিল। আচ্ছা যাই হোক, এটা তাদের কালচার। সো তাদের কালচারকে আমরা রেসপেক্ট করি, এটা আমাদের কালচার না, সো আমাদের কাছে একটু উইয়ার্ড লাগতে পারে ব্যাপারটা, বাট এটা তাদের মধ্যে হয়। এরকম পার্টিতে গেলে তারা একজন আরেকজনের সাথে এরকম নাচ টাচ করে, তারা গল্প গুজব করে, অনেক রাত পর্যন্ত তারা ড্রিঙ্ক করে, এই টাইপের। তো মধ্যরাত্রি পর্যন্ত আধ ঘুমে বসেছিল। বাড়ি ফিরবার পথে গায়ে জড়াবার জন্য তারা যে আট পরে সাধারণ চাদর নিয়ে এসেছিল সে তার কাঁধের উপর সেটি ছড়িয়ে দেয়। অর্থাৎ বাড়ি ফিরবার সময় তখন অনেক ঠান্ডা ছিল, তো পথে বের হওয়ার সময় গায়ে জড়ানোর জন্য তারা আট পরে একটা সাধারণ চাদর, অর্থাৎ অনেক পুরনো একটা সাধারণ একটা চাদর সে গায়ের মধ্যে পেঁচিয়ে সেটি কি বের হয়ে আসলো। বলনাচের পোশাকে অপরূপ সৌন্দর্যের সঙ্গে ওইটির দারিদ্র সুপরিস্ফুট হয়ে উঠেছিল। অর্থাৎ যখন ওই গরিব একদম পুরনো চাদরটা যখন সে পরলো, তখন তার এত সুন্দর জামার উপরে এই কম দামি চাদরটা বা পুরনো চাদরটা একদম তার দারিদ্রতাকে প্রকাশ করতেছিল। তারপরে দেখো, মেয়েটি তা অনুভব করতে পারে, তাই অন্য যেসব ধনী মেয়ে দামি পশমি চাদর দিয়ে গা ঢেকেছিল তাদের চোখে না পড়বার জন্য সে তাড়াতাড়ি এগিয়ে যেতে লাগলো। অর্থাৎ সে কেউ যদি তাকে দেখে ফেলে যে সে এরকম পুরনো একটা চাদর নিয়ে আসছে, এটা দেখে ফেলার কারণ ফেললে তো সবাই ভাববে যে ও অনেক গরিব। এটার জন্য সে কি করছে, তার হাজবেন্ডকে ওইখানে রেখে সে তাড়াতাড়ি বাসায় চলে আসছে। এই চাদরটা পেঁচিয়ে সে তাড়াতাড়ি বাসায় চলে আসে। লুইসেল তাকে টেনে ধরে বলল, অর্থাৎ তার হাজবেন্ডও তার পিছন পিছন আসছে, আই বেবি তোমাকে সবাই দেখবে, তুমি কি আসবে? আসো। দেখছো বেবিটা হাফ প্যান্ট পরা, এই জন্য আসবে না তোমাদের সামনে। বলতেছে আমি তো হাফ প্যান্ট পরা, আমি কিভাবে যাব তোমাদের সামনে, বুঝছো? সে আবার ভীষণ ভদ্রলোক। ওকে যাই হোক, তারপরে দেখো এখন তার হাজবেন্ড পিছন পিছন চলে আসছে, এসে তার হাতটা থপাস করে ধরছে, ধরে বলতেছে, তাকে টেনে ধরে বলো, থামো, তোমার ঠান্ডা লেগে যাবে ওখানে, আমি একখানা গাড়ি ডেকে আনি। বলতেছে তুমি থামো, তুমি এভাবে যদি হেঁটে হেঁটে যাইতে থাকো তোমার তো ঠান্ডা লেগে যাবে, আমি একটা গাড়ি ডেকে নিয়ে আসি, অর্থাৎ গাড়ি নিয়ে আসি। কিন্তু মেয়েটি কোনো কথায় কান্না দিয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নামতে থাকে। রাস্তায় যখন তারা পৌঁছে গেল সেখানে কোনো গাড়ি পাওয়া গেল না। তারা গাড়ির খোঁজ করতে করতে দূরে কোনো একখানাকে দেখে তার গাড়োয়ানকে ডাকলো। গাড়োয়ান মানে কি, যিনি গাড়ি চালাচ্ছেন তাকে ডাক দিল আর কি, যে এই ট্যাক্সি, তারা ট্যাক্সি খুঁজতেছিল এইটা। তো পরে হতাশ হয়ে কাঁপতে কাঁপতে তারা সিন নদীর দিকে হাঁটতে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তারা ওই গাড়োয়ানকে ডাকে কিন্তু কি কোনোভাবেই তারা গাড়ি পাচ্ছিল না। কিন্তু তারা পরে হতাশ হয়ে কাঁপতে কাঁপতে, অর্থাৎ শীতে কাঁপতে কাঁপতে তারা কোথায় গিয়ে পৌঁছায়, সিন নদীর দিকে হাঁটতে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিন নদীর দিকে, আবার বলো কি কোথায়, সিন নদীর দিকে হাঁটতে থাকে। হ্যাঁ এটা আরিশ কি চিনো না তোমরা? আরিশ তোমাকে দেখা যাবে না, শুধু তোমার হাত দেখা যাবে, আসো তাড়াতাড়ি, দৌড় দাও। বুঝলাম না, কথা শোনো না, আর কিন্তু আইসক্রিম খাবো না আমি। এভাবে আরিশকে আমি লোভ দেখিয়ে দেখিয়ে সব কাজ করায় ফেলি। আসো
তার আইসক্রিম দিব না কিন্তু, সত্যি বললাম। দেখছো আইসক্রিমের কথা বলাতে চলে আসছে। হাত উপরে তোলো, তাকে কি তোমরা দেখছো? উকি দাও, তাকে দেখা যাচ্ছে না? এই যে তার চুল, একটু লাভ দাও, একটু লাভ দাও। এটা হচ্ছে আরিশ, সে ক্লাস দেখতেছে। ওকে, তারপরে তারা সিন নদীর দিকে হাঁটতে থাকে। শেষ পর্যন্ত যে পুরাতন একখানা তারা পায় তা হলো সেই নিশাচর দুই যাত্রীর গাড়ি, যা পেরিতে সন্ধ্যার পর লোকের চোখে পড়ে তার একখানা, যেই দিন এইগুলি নিজের দুর্দশা দেখাতে লজ্জা পায়। অর্থাৎ তারা হচ্ছে নিশাচর, মানে কি রাতের বেলা যে সকল গাড়ি চুরি করে চলে, দুই চাকার গাড়ি, যেগুলো হচ্ছে দিনের বেলা ফ্রান্সের নগরীগুলোতে দেখা যায় না, কিন্তু রাতের বেলা এই সকল গাড়ি কি দুই যাত্রীর গাড়ি, মানে মাত্র দুই যাত্রী নিয়ে যাইতে পারে। এই সকল গাড়ি কি হয় পেরিসে, কি পেরি কি যা গাড়ি যা পেরিতে, পেরিতে মানে হচ্ছে তোমার প্যারিসকে বোঝাচ্ছে আর কি, ফ্রান্সের রাজধানী সেটাকে বোঝাচ্ছে। তো পেরিতে সন্ধ্যার পর লোকের চোখে পড়ে তার একখানা, যেই দিন এই তার একখানা, যেদিন এইগুলি নিজের দুর্দশা দেখাতে লজ্জা পায়। অর্থাৎ ওই মানুষগুলো সন্ধ্যার পরেই বের হয়, তারা হচ্ছে দিনের বেলা গাড়ি নিয়ে বের হয় না, মানে তাদের গাড়িটা একটু মানে কি বলে আমরা বলি না, একটু লক্কর ছক্কর টাইপের। ধরো আমাদের দেশেও তো এরকম কিছু গাড়ি আছে যেগুলো রাতের বেলা বের হয়, দিনের বেলা হচ্ছে এরা চালাইতে সাহস পায় না। তারপরে দেখো কি বলতেছে, ওইখানে তাদের মার্টার স্ট্রিটের ঘরের দরজা পর্যন্ত নিয়ে গেল। তাহলে এই যে গাড়িটা, যে গাড়িটা তারা নিল, তাদেরকে কোথায় নামিয়ে দিল দেখো। তারা কোন জায়গা থেকে গাড়িতে উঠলো, তারা সিন নদীর দিকে হাঁটতেছিল। তারপরে কিন্তু তারা কি করলো, একটা দুই যাত্রীর গাড়িতে উঠলো। তারপরে সেই দুই যাত্রীর গাড়িটা তাদেরকে কোথায় নামিয়ে দিল, মার্টার স্ট্রিটে। মনে রাখবা কোথায়, মার্টার স্ট্রিটে। আর এই মার্টার স্ট্রিটের এখানে কিন্তু তাদের ঘর ছিল। তো এই মার্টার স্ট্রিটের ঘরের দরজা পর্যন্ত নিয়ে গেল। তারা ক্লান্তভাবে তাদের কক্ষে গেল। এখন তারা বাড়িতে পৌঁছে গেছে, ঠিক আছে, তারা তাদের বাড়িতে পৌঁছে গেছে। মেয়েটির সব কাজ শেষ, কিন্তু স্বামীর ব্যাপারে তার মনে পড়লো যে 10টায় তাকে আপিসে গিয়ে পৌঁছাতে হবে। তো মেয়েটা হচ্ছে মোটামুটি সব কাজ টাজ করে ফেলছে। এখন তার হাজবেন্ডের কথা তার মনে পড়ছে যে সকাল 10টা বাজে কি তার হাজবেন্ডকে অফিসে যেতে হবে। নিজেকে গৌরব মণ্ডিত রূপে শেষ একবার দেখার জন্য সে আয়নার সামনে গিয়ে তার গলার চাদরখানা খোলে। এখন হচ্ছে সে এতক্ষণ ধরে যে এত সুন্দর করে সেজেগুজে ছিল, এখন লাস্ট পর্যায়ে সে কি করে যে আচ্ছা ঠিক আছে একটু পরে তো জামাটা খুলেই ফেলবো, একটু দেখি নিজেকে একটু আয়নার মধ্যে। সে একটু দেখতে গেছিল আয়নার মধ্যে। এখন দেখতে যাওয়ার পর যে ব্যাপারটা হয়েছে, সে যখন চাদরটা খুললো তার নিজেকে শেষবারের মতো সুন্দরভাবে দেখার জন্য, তখন হঠাৎ সে আর্তনাদ করে উঠলো, অর্থাৎ চিৎকার করে উঠছে। তার হাড়খানা গলায় জড়ানো নেই, অর্থাৎ যে যে হীরার হাড়খানা সে পড়ে গিয়েছিল সেই হাড়টা তার গলার মধ্যে এখন আর নাই। তার স্বামীর পোশাক তখন অর্ধেক মাত্র খোলা হয়েছে, অর্থাৎ তার হাজবেন্ড ড্রেস চেঞ্জ করতেছিল, অর্ধেক খুলছে। সে জিজ্ঞাসা করলো কি হয়েছে কি হয়েছে। উত্তেজিতভাবে মেয়েটি তার দিকে তাকিয়ে তার দিকে ফিরে বলল, আমার আমার কাছে মাদাম ফোরস্টিয়ারের হাড়খানা নাই। বলছে আমি যে হাড়টা পড়ে গেছিলাম সেটা আর এখন আমার কাছে নাই। এরকম করে সে তার হাজবেন্ডকে বলতেছে। আতঙ্কিত ভাবে সে উঠে দাঁড়ালো। কি বললে, তা কি করে হবে, এটা সম্ভব নয়। তখন তার হাজবেন্ড একদম মানে থতবদ হয়ে গেছে, যেটা কি হলো, তার গলার হারটা হারিয়ে ফেলছে। তো বলছে এটা কিভাবে সম্ভব, এটা তো কোনোভাবে সম্ভব না, এটা তো হতে পারে না। বলতেছে যে এটা সম্ভব নয়। পোশাকের ও বহির্বাসের ভাঁজের মধ্যে, পকেটে, সব জায়গায় তারা খোঁজ করে কিন্তু তা পায় না। অর্থাৎ তার ড্রেসের মানে সব জায়গার মধ্যে সে খুঁজতে, মানে কোথাও আটকে আছে কিনা সেটার জন্য তারা খুঁজতেছিল, কিন্তু কোনো জায়গায় পায় না। তখন তার স্বামী জিজ্ঞেস করলো, ওই বাড়ি থেকে চলে আসবার সময় তা যে তোমার গলায় ছিল, তোমার তোমার ঠিক মনে আছে? বলতেছে যে আমরা ওই বাড়ি থেকে যখন আসতেছিলাম তখন কি তোমার গলার মধ্যে হারটা ছিল? হ্যাঁ, আমরা যখন বিশ্রাম কক্ষ দিয়ে বেরিয়ে আসছিলাম তখনও তা ছিল, আমার খেয়াল আছে। অর্থাৎ সে বলতেছে যে হ্যাঁ, যখন আমরা ওই বাড়ি থেকে বিশ্রাম কক্ষ থেকে বের হচ্ছিলাম তখনও আমার গলায় এই হারটা ছিল। কিন্তু তুমি যদি ওটা রাস্তায় হারাতে, ওটা পড়বার শব্দ তো আমাদের শোনা উচিত ছিল, গাড়ির মধ্যেই নিশ্চয়ই পড়েছে মনে হয়। এখন সে বলতেছে আচ্ছা, এখন ওই হারটা যদি পড়ে যায় তো তাহলে সেটা পড়ে যাওয়ার শব্দটা আমরা শুনতাম না, কিন্তু গাড়ির মধ্যে তো
ওই বক্সের মধ্যে ওই দোকানদারের নাম নাম্বার টাম্বার লেখা ছিল। তো সেই দোকানে যায় তারা, যাওয়ার পর তারা ওই মাদাম ওই হারখানা আমি বিক্রি করিনি, আমি শুধু বাক্সটা দিয়েছিলাম। বুঝতে পারছো তোমরা কিছু? এখন ওই স্বর্ণকারের কাছে নিয়ে গিয়ে বলতেছে যে আপনি যে হারটা বানাইছিলেন, তো এই হারটা কি আপনার কাছে আরো এক পিস আছে কিনা, বা আপনি বানাই দিতে পারবেন কিনা ওই ডিজাইনে। তখন ওই দোকানদার বলতেছে যে আচ্ছা জনাব, আমি তো এই হারটা বিক্রি করি নাই, আমি হচ্ছে জাস্ট মানে বক্সটা বিক্রি করছি। তার মানে বুঝতে পারছো ওই বক্সের মধ্যে কিন্তু নকল গহনা ছিল। জাস্ট আমরা এরকম সময় হয় না যে আমাদের গয়না টয়না রাখার জন্য আমরা দোকান থেকে আলাদা বক্স কিনে নিয়ে আসি, তো ওই মহিলাও কিন্তু আলাদা জাস্ট বক্সটা কিনে নিয়ে গেছিল, বাট ভিতরের গহনাটা কিন্তু রিয়েল ছিল না। তো দেখো, তারপর তারা সেই হারটির মতো হার খোঁজ করার জন্য তাদের স্মৃতির উপর নির্ভর করে এক স্বর্ণকার থেকে অন্য স্বর্ণকারের কাছে যেতে থাকে। দুজনেরই শরীর বিরক্তি উদ্বেগে খারাপ হয়ে যায়। তখন তাদের ওই ডিজাইনটা যতটুকু মনে ছিল ওই ডিজাইনের উপর ডিপেন্ড করে একটু পর, তো ওই ডিজাইনের উপর ডিপেন্ড করে হচ্ছে তারা নানা ধরনের স্বর্ণকারের কাছে যাইতে থাকে, একজনের থেকে আরেকজনের কাছে। তখন ওই স্বর্ণকারের কাছে যেতে যেতে তারা হচ্ছে সেম টাইপের এই গয়নাটা বানানোর অর্ডার করার জন্য তারা কি করতে থাকে, ঘুরতে থাকে। তখন তাদের ভিতরে বিরক্তি এবং উদ্বেগ, মানে এক পাশে তো টেনশন যে হারটা ফেরত দিতে হবে, আরেক পাশে হচ্ছে বিরক্তি যে